দিল্লি বিস্ফোরণে ডি কোম্পানি অর্থাৎ ডাক্তারদের কোম্পানি। লালকেল্লার কাছে আত্মঘাতী হামলা চালানো জায়েজ জঙ্গি পেশায় চিকিৎসক। এছাড়াও জঙ্গি নেটওয়ার্কে আরো 4 ডক্টর। তাদের গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল বিস্ফোরক। দিল্লি বিস্ফোরণের পেছনে ডি কোম্পানি। ডি মানে দাউদ নয়, ডাক্তার। আদিল আহমেদ ডাক্তার, সাজ্জাদ আহমেদ ডাক্তার, মুজাম্মিল শাকিল ডাক্তার, শাহিন সঈদ ডাক্তার, উমর নবী সেও ডাক্তার। পেশায় চিকিৎসক, সাদা অ্যাপ্রন পরে ডাক্তারি করে, মানুষ বাঁচানোর কাজ। আর এরাই মানুষ মারার জঙ্গি, পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের সদস্য। এর নাম উমর নবী, পেশায় চিকিৎসক, জৈশ জঙ্গি। দিল্লিতে আত্মঘাতী হামলা চালায় ডাক্তার নবী। বাকি 4 চিকিৎসক জঙ্গিকে দেশের নানা প্রান্ত থেকে গ্রেফতার করেছে পুলিশ। আদিল আহমেদ গ্রেফতার সাজ্জাদ আহমেদ পুলওয়ামা থেকে, মুজাম্মিল শাকিল ও শাহিন সঈদ দুজনেই গ্রেফতার হরিয়ানার ফরিদাবাদ থেকে। ধৃতদের ডেরা থেকে উদ্ধার হয়েছে প্রায় 3000 কেজি বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং বিপুল আগ্নেয়াস্ত্র। এই চিকিৎসক জঙ্গিদের গ্রেফতারি অনেককেই অবাক করেছে, কারণ এরা প্রত্যেকেই হোয়াইট কলার জঙ্গি। প্রত্যেকেই তথাকথিত শিক্ষিত, পেশাগত জীবনে প্রতিষ্ঠিত, ভালো চাকরি করে, ভালো টাকা রোজগার করে। এরাই কিনা জঙ্গি? এতদিন মনে করা হতো গরিবী এবং অশিক্ষার সুযোগ নিয়েই মগজ ধোলাই করে জঙ্গি নেতারা, কিন্তু এবার দেখা যাচ্ছে শিক্ষিত প্রতিষ্ঠিতদেরও তারা টার্গেট করছে, কারণ ডাক্তাররা জঙ্গি হলে সহজে কেউ সন্দেহ করবেন না। এরই ফল উমর নবীর মতো চিকিৎসক। ডাক্তার হিসেবে যার প্রাণ বাঁচানোর কথা, সেই দিল্লির রাস্তায় আত্মঘাতী হানায় অনেকের প্রাণ কেড়ে নিল। নিউজ 18 বাংলা। লালকেল্লার সামনে i-20 গাড়িতে বিস্ফোরণের আগে দিল্লির একাধিক এলাকায় এই গাড়িটি ঘোরাঘুরি করে। সোমবার ঠিক দুপুর 2:30টার সময় দিল্লির কনট প্লাসে i-20 এই গাড়ি পৌঁছয়। যে গাড়ি আমরা জানি ঠিক সন্ধে 6:52 আচমকায় বিস্ফোরণ। যে বিস্ফোরণের জেরে একের পর এক গাড়িতে আগুন লেগে যায়। একাধিক মানুষ তারা আহত হয়েছে, নিহতের সংখ্যাও বাড়ছে। মৈত্রের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, এই যে গাড়িটি অর্থাৎ i-20 গাড়ি, সিলভার কালার, প্লেট নাম্বার যেটা জানা গেছে যে HR26CE7674, এই গাড়িটার গতিবিধি কি ছিল দুপুর 2:30টার পর থেকে? দেখো, এই গাড়িটিকে বদরপুর বর্ডার দিয়ে 8টার কিছু পরে, সকাল 8টার কিছু পরে তাকে এন্ট্রি করতে দেখা যায় এবং সেখানকার টোল প্লাজা এদিকে আইডেন্টিফাই করা যায়। এবং ইনিশিয়ালি যেটা মনে করা হয়েছিল যে বদরপুর বর্ডার হয়ে, তারপরে রিং রোড হয়ে, আউটার রিং রোড হয়ে সোজা লালকেল্লায় এসে পৌঁছেছে এই গাড়িটি। কিন্তু যেটা পরে আরো সমস্ত গোটা রুটে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিশেষজ্ঞরা যেটা জানতে পেরেছেন যে এই লালকেল্লার পার্কিং স্পটে পৌঁছানোর আগে এই গাড়িটি অন্ততপক্ষে আরো 2-3টি জায়গায় ঘুরেছে। তার মধ্যে মায়র বিহার অন্যতম জায়গা, এবং তার থেকেও বেশি তাৎপর্যপূর্ণ হচ্ছে কনট প্লেস, যেখানে 2:30 নাগাদ এই গাড়িটির গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। ফলে কোথাও একটা গিয়ে যারা তদন্তকারীরা রয়েছে তারা মনে করছেন যে এই বিস্ফোরণ যেহেতু কিছুটা তাড়াহুড়োয় করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেখানে তারা চেষ্টা করছিল যে কোথায় ম্যাক্সিমাম ড্যামেজ করা যেতে পারে। সেই কারণেই সিপিতে গিয়ে থাকতে পারে এই গাড়িটি, এবং সেখানে গিয়ে হতে পারে যে সেরকম ইনডিউসিভ পরিস্থিতি না পাওয়ার জন্যই তারপরে লালকেল্লার কথা ভাবা হয়, এবং লালকেল্লার পার্কিং লটে গিয়ে 3:19 থেকে 6:48 পর্যন্ত গাড়িটি দাঁড়িয়ে থাকে, এবং তারপরে সেখান থেকে গাড়িতে নিয়ে বেরোয় ডক্টর ওমর মোহাম্মদ, এবং তারপর 6:52 বিস্ফোরণ ঘটায় একেবারে লালকেল্লার সামনে। বেশ, প্রিয়াঙ্কা। জঙ্গি হামলায় রক্তাক্ত লালকেল্লা চত্বর। বিদেশ থেকে দিল্লি বিস্ফোরণের নির্দেশ। সোশ্যাল মিডিয়ায় জায়েশ মডিউলের সদস্যদের এই বার্তা দেওয়া হয়েছে। বিদেশে জঙ্গি হামলাকে চিহ্নিত তদন্তকারী সংস্থা।
রাজধানীর হাই সিকিউরিটি এলাকায় বিস্ফোরক গাড়িতে নিয়ে লালকেল্লার কাছে পার্কিং লটে 3 ঘন্টা অপেক্ষা করলো আত্মঘাতী জঙ্গি। তারপর ট্রাফিক সিগন্যালের কাছে গিয়ে বিস্ফোরণ। আর এতেই প্রশ্ন উঠছে, রাজধানীতে কোথায় তাহলে নজরদারি, কোথায় পুলিশ, কোথায় গোয়েন্দা? লালকেল্লা। প্রতিবার স্বাধীনতা দিবসে এই লালকেল্লা থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভারতের গৌরবের প্রতীক, হাই সিকিউরিটি এলাকা, সেই লালকেল্লার কাছেই জঙ্গি হামলা, গাড়িতে বিস্ফোরণ, অনেকের মৃত্যু। রেড কালারের যে গম্বুজটি ছোট মতো দেখতে পাচ্ছেন, সেখান থেকেই কিন্তু লালকেল্লার এন্ট্রি শুরু হচ্ছে এবং ফলে বুঝতেই পারছেন যে লালকেল্লার মূল যে লালকেল্লা রয়েছে সেখান থেকে বিস্ফোরণ স্থলের দূরত্ব মাত্র কয়েকশো মিটারের। 24 ঘন্টা নজরদারি, সেই এলাকাতেই জঙ্গি হামলা। এটা কিভাবে ঘটলো? তাহলে কোথায় রাজধানীর নিরাপত্তা? প্রশ্ন তুলছেন অনেকেই। প্ল্যান এবং অ্যাকশন যেটা কি হবে সেটা কিন্তু অনেক দিন ধরেই আমার মনে হচ্ছে যে এটা ওরা চেষ্টা করছিল, এবং সেই জায়গাটায় যখন হলো তাদের কিন্তু ইমিডিয়েটলি সতর্ক হওয়ার কথা ছিল। সিসিটিভি থাকে তাহলে দেখা যাবে এই পার্টিকুলার গাড়িটা ধীরে ধীরে চলছিল। ইমিডিয়েটলি ওয়াই দ্য পুলিশ এখানে যেটা ছিল, ওয়াই দে হ্যাভ নট গন টু দেম যে তুমি এই ভিড়ের মধ্যে এত রাস্তা স্লো গাড়ি চালাচ্ছ কেন। সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় 3000 কেজির বিস্ফোরক উদ্ধার হয়। সেদিনই সন্ধ্যে দিল্লিতে জঙ্গি হামলা। অনেকেরই দাবি এটা তো গোয়েন্দা ব্যর্থতা। ওরা কিন্তু ইনপুট আগের থেকে আসছে, সেই ইনপুটগুলো প্রবাবলি কোলেট হচ্ছে না কিংবা অ্যানালিসিস হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, দেখলেঙ্গে ইয়ার। এই যে অ্যাটিচিউডটা, সেই অ্যাটিচিউডটা কিন্তু শুধুমাত্র আমাদের ক্ষতি করছে তা নয়, এই অ্যাটিচিউডটা কিন্তু আরও কিছু করছে। সেটা হচ্ছে যে আমাদের কমপ্লাসেন্সিটাকে আরো বেশি বের করে দিচ্ছে। যতগুলো ক্যামেরা আমরা দিয়ে রেখেছি তার ফাইন্ডিংসটা কি? সেটা কি কেউ আগের থেকে করে দিয়েছিল, কাট অফ করে, মানে লাইন কেটে দিয়েছিল? তার অর্থ কি? যদি কেটে দিয়ে থাকে তার অর্থ যে দে আর অলরেডি প্ল্যান্ড অ্যান্ড দ্য এক্সিকিউশন অফ দ্য সিরিয়াস ইনসিডেন্ট। এটা হলো সারপ্রাইজ এলিমেন্ট, এটা আমরা জানি না। মানে স্পেসিফিক ইন্টেলিজেন্স হলে তো ওটা হয়ে যেত, যে অনেক সময় স্পেসিফিক ইনপুট পাওয়া যায় যে এরকম জায়গায় এরকম সময় একটা ব্লাস্ট হবে, তো তখন ওখানে একটা রিয়াকশন হয়। কিন্তু এখানে ওরকম একটা রিয়াকশন হয়তো হতে পারতো না, বাট হ্যাঁ, যখন বর্ডার ক্রস করছে বদরপুর থেকে, তখন যদি একটা চেকিং হতো তাহলে হয়তো এটা ওখানে ধরা পড়ে যেত। সোমবার হামলার আগে লালকেল্লার কাছে পার্কিং লটে 3 ঘন্টা দাঁড়িয়েছিল i20 গাড়িটি। গাড়িতেই বসেছিল আত্মঘাতী জঙ্গি উমার নবী। একবারের জন্য গাড়ি থেকে বেরোয়নি। এমন হাই সিকিউরিটি এলাকায় একটা গাড়ি 3 ঘন্টা দাঁড়িয়ে রইল, অথচ কারো নজরে পড়ল না। এটা কিভাবে সম্ভব? কোথায় ছিল পুলিশ? কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? তদন্তকারীদের সন্দেহ সেই উমর মোহাম্মদ গাড়ি নিয়ে এই রাস্তা দিয়েই সে হয়তো এসেছিল এবং আসার পর এই পার্কিংয়ে প্রায় 3 ঘন্টারও বেশি সময়, 6:30টারও বেশি সময় পর্যন্ত ভেতরে থাকে। যেটা প্রশ্ন দুটো, এক, লালকেল্লা বন্ধ থাকার পরেও কেন লালকেল্লার এই পার্কিং খোলা ছিল? হয়তো কেউ জিজ্ঞেস করতে পারতো যে তুমি 3 ঘন্টা থেকে বসে আছো, আজকে তো লালকেল্লা বন্ধ, কি ব্যাপার? এখন এই জিনিসটা যদি ওখানে যারা আছে সিকিউরিটিতে তাদের মাথায় ঢোকানো হয়, তা নিশ্চয়ই এটাও করা যাবে। বিস্ফোরক নিয়ে সীমানা পেরিয়ে দিল্লিতে ঢুকলো গাড়ি। লালকেল্লার কাছে 3 ঘন্টা দাঁড়িয়ে রইল। তারপর অত্যন্ত জনবহুল একটি রাস্তায় বিস্ফোরণ ঘটালো। এই একটি বিস্ফোরণ জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। হামলার আগাম তথ্য কেন পেলেন না গোয়েন্দারা? গাড়িতে বিস্ফোরক নিয়ে রাজধানীতে কিভাবে ঢুকে পড়লো একজন জঙ্গি? দিল্লি থেকে হরিয়ানার ফরিদাবাদের দূরত্ব 60 কিলোমিটারের কাছাকাছি। রাজধানী লাগোয়া এই ফরিদাবাদে প্রায় 3000 কেজির বিস্ফোরকই বা এলো কোথা থেকে? হরিয়ানাতে এত বিপুল বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেও দিল্লির নিরাপত্তায় কেন ঢিলেমি? নানা মহল থেকে উঠছে প্রশ্ন। নিউজ 18 বাংলা।
কান ধরে উঠবোস করছেন প্রধান শিক্ষিকা স্কুল পরিচালন কমিটির সভাপতির সামনে। সভাপতির পায়ে পড়ছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা। জলপাইগুড়ি স্কুলে চাঞ্চল্যকর ফুটেজ। স্কুল পরিচালন কমিটির সভাপতি, যিনি একজন তৃণমূল কাউন্সিলর, তিনি সিসি ক্যামেরার ফুটেজের সত্যতা মানতে নারাজ। তার দাবি, এআই করে নাকি তাকে দেখানো হয়েছে। দেখুন। স্কুলে কান ধরে উঠবোস করছেন প্রধান শিক্ষিকা। সামনে বসে স্কুল পরিচালন কমিটির সভাপতি, যিনি ওই এলাকার তৃণমূল কাউন্সিলর। স্কুল পরিচালন কমিটির সভাপতির পা ধরছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা। এই সিসি ক্যামেরার ফুটেজ জলপাইগুড়ির ৮ নম্বর ওয়ার্ডের সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের প্রধান শিক্ষিকার অফিস ঘরের। প্রধান শিক্ষিকার কান ধরে উঠবোস আর সহকারী প্রধান শিক্ষিকার পায়ে পড়া। পায়ে পড়লেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। কিন্তু কেন? দুই শিক্ষিকার দাবি, স্কুলে পড়ুয়ার ভর্তি নেওয়া শেষ হয়ে গিয়েছে গত বছর ডিসেম্বর মাসে। অভিযোগ, তারপরে আরো ১২৫ জন পড়ুয়াকে ভর্তি করাতে হবে বলে চাপ দেওয়া হচ্ছিল। চাপ দিচ্ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। অভিযোগ, অতিরিক্ত পড়ুয়া ভর্তি না নেওয়ায় হুমকি দেওয়া হয়। তাই শেষমেশ স্কুল পরিচালন কমিটির সভাপতির পায়ে পড়া এবং তার সামনে কান ধরে উঠবোস। ধরতে বাধ্য করেছিলেন। ৮ নম্বর ওয়ার্ডে আমাকে অনেক রকম হুমকির সম্মুখীন হতে হয়েছে এবং আমি বেশ কিছু ঘটনার সম্মুখীন হয়েছি। আমি থানাতে জিডিও করতে গেছিলাম, কিন্তু থানা থেকে জিডি নেয়নি। ফলে আমিও মেল মারফত জিডি করেছি, 2টো রিট পিটিশন করেছি এবং 2টোই হিয়ারিং এর পর্যায়ে রয়েছে। আমি আমার লয়ার ব্যাপারটা দেখছেন, হুমকির বিষয় চলছে এবং ভীষণ চাপে আছে। সহপ্রধান শিক্ষিকা এবং প্রধান শিক্ষিকা আবদারগুলো মেনে নেননি বলেই উনি ভীষণভাবে আমাদের দুজনকেই খুব হ্যাকেল করার চেষ্টা করেছেন। এমনকি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমার বাড়িতে সিসিটিভি লাগাতে হয়েছে। সিঙ্গেল আর্নার আমি মেয়ে নিয়ে থাকি। রাস্তায় ওনার ওপর আক্রমণের চেষ্টা হয়েছে। স্কুলে বিভিন্ন সময় টিচারদের অ্যাজিটেটেড করে দেওয়া হয়েছে। সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সৈকত চট্টোপাধ্যায় জলপাইগুড়ির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, সম্প্রতি পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। তার বিরুদ্ধে স্কুলে অতিরিক্ত পড়ুয়া ভর্তির জন্য চাপ দেওয়ার অভিযোগ। অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অরুণিমা মৈত্রকে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করেছিলেন এবং তারপর সেটাকে এবং মিড ডে মিলে বিরাট টাকা তছনছ করেছেন। এর পরিপ্রেক্ষিতে আমি একটা মিটিং ডাকি। মিটিং ডেকে আমরা যখন সব এনকোয়ারি করে দেখি যে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস নিয়োগের মধ্যে চূড়ান্ত দুর্নীতি ছিল, তখন সেটাকে ক্যান্সেল করি। ডিআইও সেটাকে ক্যান্সেল করে দেন সেই অ্যাপয়েন্টমেন্টটা। তারপরে অরুণিমা মৈত্র যান হাইকোর্টে, দুটো মামলা করেন। এক ইন্টারিম ইনজাংশন চান, স্টে চান, যে ক্যান্সেলেশন উপর কোনোটাই হয় না। আজকে এআই দিয়ে ভিডিও করে দেখুন আমার মুখটাকে ব্লার করে দিচ্ছে। বৃহত্তর ষড়যন্ত্র করতে গেলে তো মেধা লাগে। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন ধৃত দুজনের কল লিস্ট থেকে মিলেছে বিডিওর ফোন নম্বর। একাধিকবার ফোনে তারা কথা বলেন বিডিওর সঙ্গে। জেরায় ধৃতরা স্বীকার করেছেন সোনা ব্যবসায়ীকে মারধরের পরে তাঁর মৃত্যু হয়। তারপরে বিডিওর উপস্থিতিতে দেহ ফেলা হয় যাত্রাগাছিতে। নিউ টাউনের যাত্রাগাছি। গত 30 অক্টোবর এখান থেকে সল্টলেকের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। পরিবার খুনের অভিযোগ দায়ের করে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় গত শনিবার দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি। তদন্তকারীদের দাবি, ধৃতদের কল লিস্টে বিডিওর ফোন নাম্বার পাওয়া গিয়েছে। একাধিকবার তারা বিডিওর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। এবার বিডিওর কল লিস্টে নজর তদন্তকারীদের। সোনা ব্যবসায়ীকে খুনের ঘটনায় গত শনিবার যে দুজনকে গ্রেফতার করা হয়, তাদের একজন বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, আরেকজন বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার বলে পরিচিত তুফান থাপা। দুজনেরই ফোনে মিলেছে রাজগঞ্জের বিডিওর নাম্বার। তদন্তকারীদের দাবি, ধৃতদের জেরা করে জানা গিয়েছে 28 অক্টোবর বিডিওর নির্দেশেই সোনা ব্যবসায়ীকে নিউ টাউনের বহুতলে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারধর করা হয়।
বিডিও নিজেও সোনা ব্যবসায়ীকে মারধর করেন। মারধরের জেরে মারা যান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা। পুলিশের দাবি, ধৃতরা স্বীকার করেছেন যে বিডিওর নীলবাতি লাগানো গাড়িতেই দেহ নিয়ে যাওয়া হয়। ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। পুলিশের দাবি, জেরায় ধৃতরা স্বীকার করেছেন যাত্রাগাছিতে দেহ ফেলার সময় সেখানে উপস্থিত ছিলেন বিডিও। প্রশান্ত বর্মন, জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও, সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। সোমবার রাজগঞ্জের অফিসে তাকে দেখা যায়নি। মঙ্গলবার তিনি অফিসে যান। আপনারা পরে আসেন, অফিস চালাতে যায় নাকি জনগণকে সার্ভিস দিত? নিউজ 18 বাংলা। 2023-এর বিএলএ গাইডলাইনে বদল কমিশনের। নয়া বিএলএ গাইডলাইনে পক্ষপাতিত্বের অভিযোগ। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের। বিএলএদের সংশ্লিষ্ট বুথের ভোটার হওয়া বাধ্যতামূলক ছিল। 2023-এর নিয়মে বদল আনলো নির্বাচন কমিশন। এবার থেকে সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই বিএলএ। বিজেপি এবং বিরোধীদের সুবিধা করে দিতে ভয়ঙ্কর খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন। এতদিন পর্যন্ত নিয়ম ছিল বিএলএ 2 যারা হবেন তারা সেই বুথের বা সেই পার্টির হতে হবে। এখন নির্বাচন কমিশন বলছে যে বিএলএ 2 যদি কোনো পার্টে না পাওয়া যায় অন্য জায়গা থেকে বিএলএ 2 আনা যাবে। এর মানে কি? যেহেতু লোক পাচ্ছেন অর্ধেক বুথে, সেই জন্য নির্বাচন কমিশন বিজেপির কথায়, বিজেপির স্বার্থে বলছে অন্য বুথের লোক এখন যদি বিএলএ 2 না পাওয়া যায় তাহলে অন্য বাইরের লোককে এনে, অন্য বুথের লোককে এনে বিএলএ 2 করা যেতে পারে। তৃণমূল কংগ্রেসের তীব্র বিরোধিতা করছে। তা ওনারা এই আপনাদের কাছে বিবৃতি না দিয়ে ওখানে কেন চলে যাচ্ছেন না? এত অন্যায় হচ্ছে, এত অন্যায় হচ্ছে, ভয়ঙ্কর খেলা খেলছে। শুনলাম তো গলা কাঁপিয়ে কাঁপিয়ে বললেন খেলা হবে, স্লোগান তো ওনারা দিয়েছিলেন। এবারে ওনারা চলে যাচ্ছেন না কেন? সুপ্রিম কোর্টে খেলতে চলে যান। এত আইনের জাহাজ, এত আইন বোঝেন, বড় বড় সব উকিল বাবুরা রয়েছেন, দরকার হলে পয়সা দিয়ে জনগণের ট্যাক্সের পয়সায় যারা চাকরি গিয়েছিল তাদের চাকরি আরো ভালো করে যাওয়ার জন্য উকিল রেখেছিলেন। এত বড় দুর্ঘটনা ঘটছে, ইলেকশন কমিশন করছেন, ওনারা যাচ্ছেন কেন? কেন যাচ্ছেন না? চলে যেতে বলুন। সিনেমা হলে নাবালিকাকে ধর্ষণ। হাবড়া সিনেমা হলের ঘটনা। ধর্ষণের কথা কাউকে বললে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কি নেওয়া হয়েছে? একদম, দেখো, নাবালিকাকে পুষিয়ে সিনেমা হলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এমনটা অভিযোগ। তারপরেই থানায় অভিযোগে দায়েরের পরেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। মূলত নাবালিকা ছাত্রী যখন স্কুলে আসছিলেন তাকে পুষিয়ে তাকে সিনেমা দেখার নাম করে সিনেমা হলে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাকে লাগাতার ধর্ষণ করে এমনটা অভিযোগ। এবং নাবালিকা যখন স্কুল থেকে বাড়ি ফেরে সেই সময় সে অসুস্থ হয়ে পড়ে। তখনই পরিবার চাপ দেয় যে কেন স্কুলে গিয়ে কি এমন হলো যে অসুস্থ হয়ে পড়তে হলো। তখন নাবালিকা খুলে বলে যে তাকে পূর্ব পরিচিত জোর করে সিনেমা দেখার নাম করে সে নিয়ে যায় এবং সে সেখানে ধর্ষণ করে। এবং ধর্ষণ করার পরে যদি কোনো মুখ খোলে তাহলে তাকে প্রাণনাশের হুমকি দেয়, খুনের হুমকি দেয়। ফলে বিভিন্ন রকমের ভয় দেখাতে হয়, কিন্তু অসুস্থ হয়ে পড়ে। আমার মেয়ে স্কুলে যাবে বলে বেরিয়েছে, এমন সময় ওই ছেলেটা পাশের একজন ছেলের সঙ্গে বেরিয়ে যায়। সে রূপকথা সিনেমা হলে নিয়ে গেলে পরে বক্সের মধ্যে তাকে অমানবিকভাবে অত্যাচার করে। বিনা পয়সায় হাঁটু প্রতিস্থাপন। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগ। বাঁ পায়ের হাঁটু বেঁকে যাচ্ছিল মহিলার এবং তারপরেই বিনা পয়সায় হাঁটু প্রতিস্থাপন করা হয়। দেবব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, বিষ্ণুপুর হাসপাতালের তরফ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছিল? একদমই প্রিয়াঙ্কা, দেখো, বলা চলে যে ব্যাপক সাফল্য বিষ্ণুপুর জেলা হাসপাতালের। কারণ যে অপারেশন করতে বাইরে 5 থেকে 7 লাখ টাকা খরচা হতো, এই অসহায় মহিলা অর্থাৎ বিষ্ণুপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের ফুটবাড়ির বাসিন্দা বছর 55 উর্মিলা দে, তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, তার হাঁটুর সমস্যার জন্য পা বেঁকে গিয়েছিল। অবশেষে বিষ্ণুপুর হাসপাতালের দ্বারস্থ হয়। তারপরে ডক্টর সমীর জানার নেতৃত্বে সিএমএইচ এবং সুপারের নির্দেশেই কিন্তু এই সাফল্যতা অর্জন করে এবং বিরল অস্ত্র
অস্ত্রোপচার করে তার হাঁটু প্রতিস্থাপন করা হয়। হাসপাতাল থেকে জানানো হচ্ছে যে সরকারি হাসপাতালের উপর মানুষের যেন আস্থা না উঠে। বামাটু প্রতিস্থাপন করা হয়েছে। উনি, আমি যেরকম ট্রিটমেন্ট হিস্ট্রি দেখলাম, ওনার পা প্রায় বেঁকে গেছিল বাঁ দিকটা, তো সেখানে আর প্রতিস্থাপন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এখানে সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। আমাদের সিএমও সাহেব যথেষ্ট উৎসাহ দিয়েছেন এবং উনি ইমপ্ল্যান্ট সরবরাহ করাতে বিনামূল্যে। এক ভদ্র মহিলা, ওনার পায়ের সিভিয়ার অস্টিও আর্থারাইটিস হয়ে গিয়েছিল, তার ফলে তিনি স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল, উনি ভালো করে হাঁটতে পারছিলেন না। আমরা এটা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে অপারেশনের প্ল্যানিং করি। আমার মায়ের মেইনলি হাঁটুর প্রবলেম, পাটা পুরো বেঁকে গেছিল, দুটো পাই বেঁকে গেছে। এখন আপাতত একটা অপারেশন হয়েছে, আবার কিছুদিনের মধ্যে আবার একটা। আমি বিভিন্ন জায়গায় দেখেছি, বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর। আমার মেনলি বাড়ি বিষ্ণুপুরে, অনেক জায়গায় দেখিয়েছি, কোথাও কাজ হয়নি। তারপর আলটিমেটলি সমীর জানা স্যারকে দেখালাম, দেখানোর পর বিষ্ণুপুর হাসপাতালে উনি অপারেশন করবেন বলে আমাদেরকে আশ্বাস দিলেন। তো আমরা সাহায্য অনেক পেয়েছি, উনি অপারেশন করেওছেন, আর আমার মা এখন ভালো আছে।